আচ্ছা, আজ আমরা পড়বো রিটস। রিটস কী জিনিস সেটা তোমাদেরকে আর্টিকেল 32 পড়ানোর সময় আমি কিছুটা বলেছিলাম। আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো এবং বেশ কিছুটা বুঝতে পেরেছো। তো শুরু করা যাক রিটের ডিটেলস। রিট কী জিনিস এবং সেটা কিভাবে আমরা কাজ করতে পারি এবং ক ধরনের রিট আছে, যে রিটগুলো আছে সেগুলো কি কি এবং তার ডিটেলস সবগুলোই আমরা আজকে এই ভিডিওতে জানবো। আচ্ছা, রিটটাকে কি বলা হয়? রিটটাকে বলা হয় রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, রেমেডিস মানে পথ্য, মানে আমরা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট বা কোনো রাইট না পেয়ে থাকি তাহলে পথ্য হিসেবে এই রিটটা আমরা ব্যবহার করতে পারি। বোঝা গেল? এই রিট পথ্য হিসেবে যেটা ব্যবহার করতে পারি সেটা দুখানা আর্টিকেলের মধ্যে আছে। আর্টিকেল 32-তে আছে, যেটা ইস্যু করে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আর আর্টিকেল 226 এটা পাওয়ার দিয়ে রেখেছে, অথরাইজড করে হাইকোর্টকে রিট ইস্যু করার জন্য। তাহলে রিট হাইকোর্ট ইস্যু করে আর সুপ্রিম কোর্ট ইস্যু করে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ইস্যু করে আর্টিকেল 32 ওয়াইজ, আর হাইকোর্ট ইস্যু করে থাকে আর্টিকেল 226 অনুযায়ী। তো এই দুটো আর্টিকেল আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকবার পরীক্ষাতে বহুবার এসছে। হ্যাঁ, তো এবারে দেখো, কিন্তু আমরা এই আর্টিকেল 32টাকে একটা ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট বলতে পারি, কারণ এটা প্রথমত যেটা তোমরা বুঝতে পারছো, এটা পার্ট 3 এর আন্ডারে পড়ছে। পার্ট 3-তে যেখানে ফান্ডামেন্টাল রাইট আমরা পড়েছি সেখানে আর্টিকেল 12 থেকে শুরু করে 35-এর মধ্যে এই আর্টিকেল 32টা আসছে। বোঝা গেল? আর আর্টিকেল 226 কিন্তু পার্ট 3 এর মধ্যে আসছে না, সুতরাং আমরা ইস্যু অফ রিট বাই হাইকোর্ট এটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার বলতে পারি না। বোঝা গেল? তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারা যে রিট ইস্যু করানো হয় সেটাকে আমরা আমাদের মৌলিক অধিকার বলতে পারি। হ্যাঁ, এটা আরও একটা আমাদের অধিকার যে হাইকোর্টের দ্বারাও রিট ইস্যু করানো যেতে পারে। ঠিক আছে, বা ইস্যু করানো হয়, সেটা অবশ্যই আমরা জানবো। আচ্ছা, এখানে এটা বলার আগে আরেকবার বলে রাখি যে অন্য অন্য লিগাল কেসের মতো এইরকম ব্যাপার না যে রিট ইস্যু করাতে গেলে যদি আমরা আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট না পাই তাহলে আমরা রিট ইস্যু করানোর জন্য সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেতে পারি, দুটো যে কোনো একটা জায়গায় যেতে পারি, সেটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা, আমার বাড়ি যদি কলকাতায় হয় তাহলে কি আমাকে ক্যালকাটা হাইকোর্টে যেতে হবে, নাকি আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারি? অন্যান্য কেসের ক্ষেত্রে কি হয়, এই এই কিছু কিছু এই ধরনের কেসের ক্ষেত্রে হাইকোর্ট থেকে হাইকোর্ট থ্রু সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কেউ যদি মনে করে ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোক, সে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারে রিট ইস্যু করানোর জন্য। কারণ কি বললাম? কারণ আর্টিকেল 32 হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, এটা মানুষ যে কোনো সময় প্রয়োগ করতে পারে যদি সে মনে করে যে সে তার ফান্ডামেন্টাল রাইটগুলো পাচ্ছে না সেক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এমন ব্যাপার নয় যে আগে আমাকে হাইকোর্ট হয়ে হাইকোর্ট থেকে ঠিকঠাক জাজমেন্ট যদি আমার মনোপুত না হয় তারপর সুপ্রিম কোর্টে যেতে হবে, এমন ব্যাপার না। রিট ইস্যুর ক্ষেত্রে তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। বোঝা গেল? তাহলে কি বললাম? আর এটা আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেল 226 এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এবারে এই যে আর্টিকেল 32, এই আর্টিকেল 32 চারটে প্রভিশন আছে। ঠিক আছে, আর্টিকেল 32 চারটে প্রভিশন আছে। কি কি প্রভিশন আছে বলে রাখ, সেটা হচ্ছে যে রাইট টু মুভ সুপ্রিম কোর্ট বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস ফর এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ গ্যারান্টেড। যেটা বলতে চাইছে যে 32 অনুযায়ী যে কোনো মানুষ ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে এবং এটা একটা গ্যারান্টেড রাইট। বোঝা গেল? কেন গ্যারান্টেড? অর্থাৎ এই অধিকারটা মানুষের থেকে কখনো কেড়ে নেওয়া যাবে না। মানে পার্লামেন্ট কখনো যদি মনে করে যে আর্টিকেল 32টাকে আমি অ্যামেন্ড করে চেঞ্জ করে দেবো, আর্টিকেল 32কে কিন্তু অ্যামেন্ড করা যাবে না। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আর্টিকেল 32 কিন্তু আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনের বেসিক ফিচার্সের মধ্যে একটা ফিচার্স। বোঝা গেল? আর্টিকেল 32কে কখনোই অ্যামেন্ড করা যাবে না। আচ্ছা, পরবর্তীটা দেখি। পরবর্তীটা বলছে Supreme Court shall have power to issue writs for the enforcement of any of the fundamental right. সুপ্রিম কোর্টের কী অধিকার আছে যে যতগুলো ফান্ডামেন্টাল রাইট তোমাদেরকে পড়ানো হয়েছে, এই ফান্ডামেন্টাল রাইটগুলোর মধ্যে যে কোনো একটা ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে যে কেউ যদি সুপ্রিম কোর্টে যায় যে আমি এই অধিকারটা পাচ্ছি না, তাহলে সেই ফান্ডামেন্টাল রাইটটাকে এনফোর্স করার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, রিট কথার অর্থ কী? এই যে রিট বারবার বলছি, এই ব্যাপারটা কি? রিট মিনস এ স্পেশাল অর্ডার অর স্পেশাল ওয়ারেন্ট। ঠিক আছে, যার গুরুত্ব খুব বেশি। বোঝা গেল? আচ্ছা,
সাপোজ তুমি কোনো একটা থানার আইসি, তো তোমার কাছে এই মুহূর্তে তোমার হাতে দুখানা অর্ডার আছে, তার মধ্যে তুমি তো একসাথে দুটো কাজ করতে পারবে না, যে কোনো একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। একটা রিড আছে তোমার হাতে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রিড এসছে, সেটাকে তোমার জারি করাতে হবে, সেটা রিডটা নিয়ে কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে। কোনো একজন ফান্ডামেন্টাল রাইট পাচ্ছে না, সেটা তোমাকে তাড়াতাড়ি দেখতে হবে। আর একটা নর্মাল অর্ডার এসছে যে একটা ক্রিমিনালকে বা অন্য কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্ট এটসেট্রা কিছু একটা আছে, তাহলে তোমাকে ফার্স্ট কোনটা করতে হবে, তোমাকে রিটের ব্যাপারটাকে আগে দেখতে হবে, বোঝা গেল? তো রিট হচ্ছে একটা স্পেশাল অর্ডার, ঠিক আছে, তো বা ওয়ারেন্ট। এটা এগুলো এই রিট যেগুলো আমরা পড়বো সবই ল্যাটিন শব্দ থেকে এসছে, ঠিক আছে। রিটের নামগুলোও দেখলে বুঝতে পারবে, কোনোটা ইংলিশ ওয়ার্ড নয়, সব ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। আচ্ছা, তাহলে কি বললাম, সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু রিটস ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্টের পাওয়ার আছে যে কোনো ফান্ডামেন্টাল রাইট, মানে ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত যে কোনো অধিকার না পেলে তার এগেনস্টে রিট জারি করার। আচ্ছা, নেক্সট কি বলছে, পার্লামেন্ট ক্যান এম্পাওয়ার এনি আদার কোর্ট টু ইস্যু রিটস অফ অল কাইন্ডস। এবারে বলছে যে পার্লামেন্টের কাছে এই পাওয়ারটা থাকবে, পার্লামেন্ট যে কোনো কোর্টকে, মানে সুপ্রিম কোর্ট ছাড়া যে কোনো অন্য কোনো কোর্টকে এম্পাওয়ার করতে পারে যে রিট ইস্যু করার জন্য, ঠিক আছে। এবার পার্লামেন্ট সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো কোর্টকে এম্পাওয়ার কেন করতে পারে? কারণ ভারতবর্ষ তো বিশাল বড় একটা ক্ষেত্র, ঠিক আছে, এখানে সব মানুষ ছুটে ছুটে সুপ্রিম কোর্টে আসবে রিট জারি করাতে, এটা ঠিকঠাক হবে না। এই ক্ষেত্রে দেশটা মানে গণতান্ত্রিক প্রসেস, গণতন্ত্রের যে মন্দির সেটা তো পার্লামেন্ট। তো গণতন্ত্র যে ডেমোক্রেসি প্রসেসটা চালানো হয় সেটা পার্লামেন্ট থেকে চালানো হয়। সুতরাং পার্লামেন্ট যদি মনে করে তার মানে জনগণের সুবিধার জন্য এই রিট জারি করার ক্ষমতাটাকে আরও বেশি করে ডিসেন্ট্রালাইজেশন করবে এবং আরও অনেক কোর্টকে পাওয়ার দিয়ে রাখবে যাতে তারা রিট জারি করতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু পার্লামেন্ট মনে করলে করতে পারে। এবং এটার জন্যই কিন্তু আর্টিকেল 228-এ, আর্টিকেল 226-এ এই ফান্ডামেন্টাল রাইটের যে সুপ্রিম কোর্টের হাইকোর্টের মাধ্যমে যে ফান্ডামেন্টাল রাইট জারি করা যেতে পারে, তাহলে সেই ফান্ডামেন্টাল রাইট বলছি রিট জারি করা যেতে পারে, যেটা হাইকোর্টের মাধ্যমে, সেটা কিন্তু আমরা পাই। এবারে তাহলে দেখো, পার্লামেন্ট যদি অন্য কোনো কোর্টকে ইস্যু করে থাকে, মানে অন্য কোনো কোর্টকে রিট জারি করার জন্য ক্ষমতা দিয়ে থাকে, তাহলে সেই ক্ষমতাটাকে কি আমরা বলতে পারবো যে এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট? না, সেই ক্ষমতাটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলতে পারবো না, সেটা একটা স্পেশাল প্রভিশন, ঠিক আছে, যেটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের আর্টিকেল 32, যেটার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সরাসরি রিট জারি করতে পারি। হ্যাঁ, দুটো রিটের কার্যক্ষমতা, দুটো রিটের মান্যতা একই থাকবে, এমনটা নয় যে সুপ্রিম কোর্ট থেকে না গিয়ে পার্লামেন্ট যেখানে বলেছিল সেখান থেকে গিয়ে রিট জারি করা হয়েছে, সুতরাং এই রিটটার মানে গুরুত্ব কম থাকবে, এমন ব্যাপার নয়, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখি, দ্য রাইট টু মুভ সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড except the constitution provides that the president can suspend the enforcement of fundamental rights during national emergency as per article 359। কি বলছে, যে সুপ্রিম কোর্টে যাওয়ার মানুষের যে সাধারণ অধিকার ফান্ডামেন্টাল রাইট জারি করানোর জন্য, এই অধিকারটা কেউ কখনো তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় প্রেসিডেন্ট যদি ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্টগুলো বন্ধ করে রাখে, সেক্ষেত্রে তারা পাবে না। তোমরা জানো, যখন এমার্জেন্সি হয়, আগেও বলেছি ফান্ডামেন্টাল রাইটের ক্লাসের সময়, যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, এমার্জেন্সির সময় প্রেসিডেন্টের কথা মতো আমরা বেশ কিছু ফান্ডামেন্টাল রাইট সেই সময় পাই না। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইট পাই না বলা ভুল হবে, ফান্ডামেন্টাল রাইট যদি না পাই তার এগেনস্টে আমরা কোথাও যেতে পারি না, মানে এনফোর্সমেন্টের জন্য যে পাওয়ারটা আছে সেটা আমরা পাই না, সেটা আর্টিকেল 359-এ বলা আছে, বোঝা গেল? তাহলে এটাই বলছে যে ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে। এবার তোমাদেরকে এটাও বলেছি যে ন্যাশনাল এমার্জেন্সি হোক বা যে কোনো ঘটনা ঘটে যাক, 20 and 21, আর্টিকেল 20 and আর্টিকেল 21, এই দুটোকে কখনোই প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারে না। তাহলে এই দুটো বাদে প্রেসিডেন্ট যেগুলো মনে করবে যে সাসপেন্ড রাখবে, তার এনফোর্সমেন্টগুলো সাসপেন্ড রাখবে, সেগুলো কিন্তু আমরা কি করব, সেগুলো আমরা পাবো না। কখন? কেবলমাত্র ন্যাশনাল এমার্জেন্সির সময়, বোঝা গেল, বা এমার্জেন্সির সময়। বাকি সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইট মানে ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে যে কোর্টে যাওয়ার অধিকার, সেটা কিন্তু সবসময় প্রত্যেকটা নাগরিক সমানভাবে পেয়ে থাকবে। আচ্ছা, পরবর্তীটাতে আসি। তাহলে আমরা দেখলাম যে এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে রিট জারি করতে পারি, ঠিক আছে। এবারে আমরা দেখব যে সুপ্রিম কোর্ট যে রিট জারি করছে আর হাইকোর্টের রিট জারি হচ্ছে, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে, সেটা একটু আমরা দেখে নেব। তো আগেই বলেছি রিটের গুরুত্ব সমান, তুমি সুপ্রিম কোর্ট থেকেই জারি করাও আর হাইকোর্ট থেকেই জারি করাও, দুটো রিটের কিন্তু গুরুত্ব সমান,
ঠিক আছে, এমনটা ব্যাপার না যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে মানে এটা বিশাল ব্যাপার, হাইকোর্ট থেকে অর্ডার এসছে তুলনামূলক গুরুত্বটা কম, এমন ব্যাপারটা নয়। আচ্ছা, তো দেখে নিই এখানে যে এসসি বলা আছে, এসসি মিনস সুপ্রিম কোর্ট, এইচসি মিনস হাইকোর্ট। ঠিক আছে, কি বলছে প্রথম নাম্বার 1 দেখো, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য রিট ইস্যু করতে পারে, এটা একটা বিগ ডিফারেন্স, মনে রেখো। কিন্তু হাইকোর্ট ক্যান ইস্যু রিটস নট অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাট অলসো ফর এনি আদার পারপাস। হাইকোর্ট থেকে যে রিটগুলো জারি হয় অ্যাজ পার আর্টিকেল 226 সেটা কিন্তু কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও বেশ কিছু পারপাসে, যারা এলএলবি করেছে, যারা মানে এই লিগাল লাইনে আছে তারা সবাই জানে, বা তোমরাও খোঁজ নিয়ে দেখতে পাবে যে হাইকোর্ট থেকে আরও অন্য অন্য পারপাসেও রিট জারি করা যেতে পারে। তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু রিটের যে সেকশনটা, সেই রিটের সেকশনটা কিন্তু সীমাবদ্ধ। সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে মানে এনফোর্সমেন্টের জন্য রিট জারি করতে পারে, হাইকোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইট এনফোর্সমেন্টের জন্য রিট জারি করতে পারে, তাছাড়াও অন্য যে কোনো আদার পারপাসেও রিট জারি করতে পারে। আচ্ছা, নেক্সট আসি নাম্বার 2তে দেখো যে সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন সেটা অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, একটু আগেই তোমাদেরকে বলেছি আমরা সবাই প্রত্যেকে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারি, আমাদের যে আমি কলকাতা থেকে যদি ফান্ডামেন্টাল রাইট না পাই তাহলেও সুপ্রিম কোর্টে যেতে পারি, পাটনা থেকে কেউ একজন না পেলে সেও সুপ্রিম কোর্টে যেতে পারে, হরিয়ানা থেকে না পেলে সেও ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জুরিসডিকশন আমরা এমনিতেই জানি এটা অল ওভার ইন্ডিয়া, বাট জুরিসডিকশন হাইকোর্টের যে জুরিসডিকশন রিট ইস্যু করা যে জুরিসডিকশন সেটা কেবলমাত্র তার স্টেটের মধ্যে বা তার টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে, স্টেট বা টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে। আচ্ছা, টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে কি, কোনো কোনো হাইকোর্ট আছে সেটা একটা বা দুটোর বেশি স্টেট বা একটা স্টেট তার সাথে আর একটা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটোরি তার একসাথে তার সীমার মধ্যে পড়ে, যেমন ক্যালকাটা যে হাইকোর্ট, এই ক্যালকাটা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা রয়েছে আন্দামান নিকোবরের যে ইউটি, সেই ইউটি দুটো কিন্তু একসাথে ক্যালকাটা হাইকোর্টের মধ্যে আসে। তাহলে আন্দামান নিকোবরে ওখানে কোনো মানুষ যদি তার ফান্ডামেন্টাল রাইট ঠিকঠাক না পেয়ে থাকে তাহলে সে কলকাতা হাইকোর্টে আসতে পারে, বোঝা গেল, বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ সে ক্যালকাটা হাইকোর্টে আসতে পারে। ঠিক আছে, রিট জারি করানোর জন্য। আবার সে মনে করলে সুপ্রিম কোর্টেও যেতে পারে, কারণ জুরিসডিকশন হচ্ছে সুপ্রিম কোর্টের অল ওভার ইন্ডিয়া। কিন্তু কলকাতার কোনো মানুষ বা বেলঘড়িয়া বারাসাতের কোনো মানুষ সে যদি মনে করে যে আমি ঠিকঠাক আমার ফান্ডামেন্টাল রাইট পাচ্ছি না, তাহলে আমি বিহারের পাটনা হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারি, এমন ব্যাপারটা সে কিন্তু পারবে না, বোঝা গেল। তাহলে জুরিসডিকশন মানে বোঝা গেল ক্যালকাটা হাইকোর্ট কেবলমাত্র বা যে কোনো হাইকোর্ট কেবলমাত্র তার যে জুরিসডিকশন আছে, যে স্টেট বা তার টেরিটোরিয়াল যে জুরিসডিকশনগুলো আছে সেইগুলোর মধ্যেকার কেসগুলো দেখতে পারে, আর সুপ্রিম কোর্ট অল ওভার ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে মানুষ গিয়ে সরাসরি এনফোর্সমেন্টের জন্য অ্যাপিল করতে পারে। আচ্ছা, নেক্সট, রেমেডি আন্ডার আর্টিকেল 32 ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইট বাট রেমেডি আন্ডার আর্টিকেল 226 ইজ এ ডাইরেকশনারি আর্টিকেল। ঠিক আছে, বোঝা গেল, এটা তো আগেই বলেছি যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু হাইকোর্ট যে রিট জারি করতে পারে সেটা আমরা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না। আচ্ছা, পরবর্তীতে আসি। পরবর্তীতে যে 5 ধরনের রিট জারি করতে পারে সেটা তোমাদেরকে একটা লিস্টের মাধ্যমে বুঝিয়েছিলাম, আশা করছি এবং বলেও ছিলাম যে সেটা ভালো করে তোমরা মুখস্থ করে নাও। ঠিক আছে, তো এগুলো সব ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। যেমন প্রথম আমরা কি বলেছিলাম যে হেভাস কর্পাস। ঠিক আছে, অ্যাকচুয়াল এর যে স্পেলিংটা মানে উচ্চারণটা যেটা হয় সেটা হচ্ছে হেভিস কর্পাস। ঠিক আছে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, এটার মানে টু হ্যাভ দ্য বডি, অর্থাৎ যার বাংলা আমরা বলতে পারি যে যেটাকে বাংলায় বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ। বাংলাতে কি বলা হয়, বাংলাতে বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ। জিনিসটা কি, টু হ্যাভ দ্য বডি মানে কার বডি লাগবে, কি বডি লাগবে, এটা একটু জেনে নিই আমরা। ঠিক আছে, দেখো বলছে ইট ইজ অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পারসন হু হ্যাজ ডিটেন্ড অ্যানাদার পারসন। এটা একটা অর্ডার যেটা কোর্ট জারি করে থাকে একটা পার্সনের প্রতি বা একটা ব্যক্তির প্রতি যে কিনা অন্য কোনো ব্যক্তিকে ডিটেন করে রেখেছে বা আটক করে রেখেছে, টু প্রডিউস দ্য বডি অফ দ্য ডিটেন্ড পারসন। ঠিক আছে, এই বডি যে আটককারী যে ব্যক্তিকে আটক করে রেখেছে সেই আটক ব্যক্তি এবং আটককারী দুজনকে একসাথেই কোর্টে আসার জন্য মানে একটা অর্ডার জারি করে, বোঝা গেল। এবারে
দ্য কোর্ট এক্সামিন দ্য কেস অ্যান্ড লিগালিটি অফ দ্য ডিটেনশন। এবার যখন কোর্টে আসবে দুজন, কোর্ট এবারে এক্সামিন করবে যে এই যে আটক করে রেখেছিল ওকে, আটকটা লিগাল আছে না ইললিগাল আছে, ঠিক আছে, যে আটকটা ঠিকঠাক নাকি একদম ভুলভাবে ও আটক করেছে বা এভাবে কাউকে আটক করে রাখা যায় না, সেটা কোর্ট ডিসাইড করবে এবং সেখান থেকে কোর্ট পানিশ করবে। যদি ভুল থাকে কোর্ট পানিশ করবে। তারপর কি বলছে, থার্ড পয়েন্টটা দেখলেই তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দিস রিট ক্যান বি ইস্যুড এগেনস্ট বোথ পাবলিক অথরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। তাহলে পাবলিক অথরিটির ক্ষেত্রে ইস্যু করতে পারি। পাবলিক অথরিটি ডিটেন করে কে? পুলিশ, তাই তো, বা সরকারি যে কোনো কর্মচারী হয়তো তোমাকে আটকে রেখে দিয়েছে, মানে গভর্নমেন্ট তোমাকে আটকে রেখে দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইন্ডিভিজুয়াল। প্রাইভেট ইন্ডিভিজুয়াল মানে যে কোনো একটা ব্যক্তি তোমাকে তার বাড়ির মধ্যে ঢুকিয়ে তালা চাবি দিয়ে রেখে দিয়েছে, বোঝা গেল? তো তোমার বাড়ির লোক যখন জানতে পারলো ও তো ওকে আটকে রেখে দিয়েছে জোর করে, কি করবে? বাড়ির লোক কোথায় চলে যাবে? রিট ইস্যু করতে চলে যাবে। তারপরে ওই যে তোমাদের আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়িয়েছিলাম, 24 ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এবারে 24 ঘন্টার মধ্যে দেখা গেল তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করেনি, পুলিশ নিজে রেখে দিয়েছে, ঠিক আছে? তখন কি করবে? তখন বাড়ির লোক চলে যাবে কোর্টে গিয়ে এই হেবাস কর্পাসের জন্য অ্যাপিল করবে। বলবে যে আমার ছেলেকে বা আমার বাড়ির লোককে এরকম পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পুলিশ হতে পারে বা যে কোনো অন্য ব্যক্তি হতে পারে, তুলে নিয়ে চলে গেছে এবং সেটা একেবারে ইললিগাল, 24 ঘন্টা হয়ে গেছে, কোনো রকম কেস ফাইল করেনি, কিছু করেনি, আটকে রেখে দিয়েছে জোর করে, ঠিক আছে? তো সে তার ফান্ডামেন্টাল রাইট পাচ্ছে না। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটা পড়ে যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এর ফলে কি হবে? তখন কোর্ট অর্ডার দেবে ওই যে আটক করেছে সেই আটককারীকে, অর্থাৎ থানার আইসি বা ওসিকে, ঠিক আছে, কি অর্ডার দেবে? যে যাকে আটক করা হয়েছে তাকে নিয়ে চলে এসো কোর্টে, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, বোঝা গেল? তো তখন সেখানে লিগালিটি ক্লেমের জন্য সেখানে কোর্ট দেখবে যে আটক যে করা হয়েছিল এটা ঠিকঠাক না ভুল। এটা পুলিশের ক্ষেত্রে হতে পারে, আবার প্রাইভেটলি হতে পারে। সাপোজ যে এটা কেরালার একটা কেস বলছি, যে কি হয়েছিল, যে দেখা গেল যে তোমাদের কারুর গার্লফ্রেন্ড, ঠিক আছে, একটু হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, একটু হাসাহাসি করে নিও। তোমাদের কারুর গার্লফ্রেন্ড, যাকে কিনা গার্লফ্রেন্ডের বাবা তোমার সাথে দেখা করতে দিচ্ছে না বা তোমাকে পছন্দ নয়, সুতরাং গার্লফ্রেন্ডকে জোর করে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে? এটা একটা রিয়েল কেস স্টাডি যেটা কেরালাতে হয়েছিল। তো আটকে রেখে দিয়েছে। তো এখন যদি গার্লফ্রেন্ডের বয়স 18 বছরের বেশি হয়ে যায়, তাহলে বাবা কেন কেউই মনে করে জোর করে আটকে রাখতে পারে না। এবারে তো কি করবে? তুমি চলে যাবে কোর্টে। কোর্টে গিয়ে কি করবে? হেবাস কর্পাস জারি করাবে যে আমার গার্লফ্রেন্ডকে জোর করে আটকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে দেওয়া হয়েছে। এবার হেবাস কর্পাস জারি হবে, সেখানে কি না, তো গার্লফ্রেন্ডের বাবার নামে হেবাস কর্পাস রিট জারি হবে এবং বলা হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই মেয়েটাকে নিয়ে কোর্টে আসা হোক। কোর্ট সেখানে লিগালি তুমি যে ক্লেমটা করছো তার ঠিক কি ভুল সেটা এবারে বিচার করে দেখবে। কোর্ট দেখবে যে যেটা আটকে রাখা হয়েছিল সেটা ঠিক নাকি সেটা ভুল, ঠিক আছে? এবারে বিচার করবে মানে নিশ্চয়ই যাকে আটকে রাখা হয়েছিল তাকেও জিজ্ঞাসাবাদ করবে, তাকে জিজ্ঞেস করা হবে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে নাকি তার ইচ্ছার, সে নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে বেরোয়নি, ঠিক আছে, এরকম ব্যাপার। এবার সে যদি বলে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে, তো তোমরা জিতে গেলে কিছুটা। আর যদি বলে না ঠিকঠাক আমি বাবার সাথে ভালোই আছি, বাড়িতে আছি, আমাকে তো আটকে রাখেইনি, ঠিক আছে, তাহলে তো গেল গল্প শেষ। আচ্ছা, তো যাই হোক, তো এই হলো ব্যাপার। আশা করছি হেবাস কর্পাস ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। মোটামুটি এটা মনে রেখো যে একটা কাউকে যদি আটকে রাখা হয় ইললিগালভাবে, তাহলে তার এগেনস্টে জারি করা হয় যে আটকে রেখেছে সে, এবং যাকে আটকে রাখা হয়েছে তাকে নিয়ে যেন ইমিডিয়েটলি কোর্টে প্রডিউস করা হয়। সেই জন্য এটার নাম টু হ্যাভ দ্য বডি। বডি মিনস ডেড বডি নয়, ঠিক আছে, বোঝা গেল? এই জন্য এটার নাম টু হ্যাভ দ্য বডি। এবারে আর একটা জিনিস এর সাথে মনে রাখবে, এটা বোথ পাবলিক ইন্ডিভিজুয়ালস অ্যান্ড প্রাইভেট অথরিটি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যান্ড পাবলিক অথরিটি দুজনের এগেনস্টেই জারি করা যেতে পারে। আচ্ছা, আমাদের পরবর্তী যে আছে যেটা, সেটা হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে? পরবর্তী রিট সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে উই কমান্ড, অর্থাৎ আমরা কমান্ড করছি, বোঝা গেল? এবং যেটাকে বাংলাতে বলা হয় পরমাদেশ, ঠিক আছে? উই কমান্ড মিনস আমরা কমান্ড করছি, যেটাতে বাংলাতে বলা হয় পরমাদেশ। আচ্ছা, তো মানে কমেন্ট করে মানে কোর্ট কমেন্ট করে, কি করে বলছে, ইট ইজ এ কমান্ড issued by the court to a public official asking him to perform his official duties that he has failed or refused to perform। দেখা যাচ্ছে যে কোনো একটা পাবলিক অফিসিয়াল মানে সরকারি ব্যক্তি যে কিনা তার ডিউটিটা করতে অস্বীকার করছে বা সেটা ডিউটিটা ঠিকঠাক করতে পারেনি, তাহলে তার এগেনস্টে ম্যান্ডামাস জারি করা হবে। যেমন যে কোনো কিছু, যে কোনো সরকারি অফিসে গেছো,
যেটা তোমার প্রাপ্য, সেটা পেনশন অফিস হোক বা পুলিশের কাছেই হোক, গেছো যে পুলিশ তোমাকে সিকিউরিটি দেবে, কিন্তু পুলিশ বলছে না আমি কিছু করতে পারবো না, ও তোমাকে মেরে দিয়ে চলে যাক পাশের বাড়ির লোক, আমার কিছু করার নেই। ঠিক আছে, এরকম যে কোনো জিনিস হোক, যে ক্ষেত্রে যে পাবলিক অফিসিয়ালটাকে, যে পাবলিক মানে যে সরকারি আধিকারিককে কাজ করার কথা ছিল, সে হয় কাজটা ঠিকঠাক করতে পারেনি, নতুবা সে কাজটা করতে রিফিউজ করেছে, এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, আমরা তার এগেনস্টে ম্যান্ডামাস জারি করাতে পারি। বোঝা গেল? আচ্ছা, ম্যান্ডামাস একটা অর্ডার যেখানে কমান্ড করা হয়, কোর্ট বলে যে তুমি যে কাজটা করোনি ইমিডিয়েট সেই কাজটা করে দাও, ঠিক আছে, এটা তোমার করতেই হবে, এরকম কোর্ট একটা অর্ডার দেয়। আচ্ছা, নেক্সট কি বলছে, ইট ক্যান অলসো বি ইস্যুড এগেনস্ট এনি পাবলিক বডি, এটা যে কোনো পাবলিক বডির এগেনস্টে ইস্যু করা যেতে পারে, বা হ্যাঁ বা কর্পোরেশনের এগেনস্টে ইস্যু করা যেতে পারে। পাবলিক বডি বা কর্পোরেশন মানে দেখা গেল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এখন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তো একটা সরকারি কর্পোরেশন, তো স্টেট আর্টিকেল 12-এ চলে যাও, স্টেট বলতে আমরা এই কাকে কাকে বুঝি ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে, তো সেখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পেয়ে যাবে, তো একটা সরকারি কর্পোরেশন, তো এই কর্পোরেশন দেখা গেল কোনো একটা মানুষের তার প্রাপ্য দিচ্ছে না বা দিতে অস্বীকার করেছে, সেক্ষেত্রে তার এগেনস্টে আমরা ম্যান্ডামাস জারি করতে পারি। ঠিক আছে, আর কি হতে পারে, অ্যান ইনফেরিয়র কোর্ট অর, এই অরটা ও আর অর হবে, একটু ভুল আছে ঠিক করে নিও, অর গভর্নমেন্ট ফর দ্য সেম পারপাস, তাহলে ইনফেরিয়র কোর্ট মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এগেনস্টে বা হাইকোর্ট লোয়ার কোর্টের এগেনস্টে এগুলো জারি করতে পারে, ভাই তোমার ওখানে কেসটা অনেক দিন পড়ে আছে, তুমি ওই কেসটা কেন দেখছো না, ঠিক আছে, তাড়াতাড়ি কেসটা দেখো, এই বলে ম্যান্ডামাস জারি করতে পারে। বা গভর্নমেন্টের এগেনস্টেও ম্যান্ডামাস জারি করতে পারে, গভর্নমেন্টকে দেখা যায় গভর্নমেন্টের কোনো একটা কাজ করা উচিত, কিন্তু গভর্নমেন্ট সেটা না করে চুপচাপ বসে আছে, ঠিক আছে, কেউ পিআইএল হিসেবে কেউ একটা ম্যান্ডামাস জারি করার জন্য কোর্টে এই করলো, মানে অ্যাপিল করলো যে এখানে ম্যান্ডামাস জারি করা হোক, কারণ এই কাজটা গভর্নমেন্টকে করতে হবে, কিন্তু গভর্নমেন্ট অনেকদিন না করে ফেলে রেখেছে, সেক্ষেত্রে কোর্ট গভর্নমেন্টের এগেনস্টে ম্যান্ডামাস জারি করতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা দেখব ম্যান্ডামাস কাদের এগেনস্টে ইস্যু করা যেতে পারে না, ম্যান্ডামাস কাদের এগেনস্টে ইস্যু করা যেতে পারে না, কাদের এগেনস্টে, প্রাইভেট ইন্ডিভিজুয়াল আর বডি, একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডি তার এগেনস্টে ম্যান্ডামাস জারি করানো যেতে পারে না। এবারে যেমন প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডি, আমি নিজে, ঠিক আছে, যে তুহিন স্যার, এখন স্যার তুহিন স্যার পলিটি পড়াচ্ছে না, তুহিন স্যার ক্লাস নিতে আসছে না, সুতরাং তোমরা কি তুহিন স্যার এগেনস্টে ম্যান্ডামাস জারি করাতে পারো, কোর্ট বলে ভাই কেন তুমি পড়াচ্ছ না, তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করাও, ঠিক আছে, এমনটা হতে পারে না, কারণ সেটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, সে তার নিজের মর্জিতে চলবে। বোঝা গেল? যে কেউ হতে পারে, দেখা গেল তোমাদের পাড়ার কোনো একটা দোকান, সে কোভিড-19-এর জন্য সে দোকান খুলছে না, যে দোকান খুলবো না ভাই, আমার এই সময় দোকান খুললে রিস্ক আছে, হ্যাঁ, তো তুমি সেখানে গিয়ে ম্যান্ডামাস জারি করাতে পারো না যে কেন তুমি দোকানটা খুলছো না, তোমাকে দোকান খোলাতে হবে, খুলতেই হবে। বোঝা গেল? সুতরাং প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে বা প্রাইভেট বডির এগেনস্টে আমরা এসব কিছু করতে পারবো না, ম্যান্ডামাস জারি করতে পারবো না। আচ্ছা, আমরা আগের রিটটাতে দেখেছি হেবাস কর্পাস কিন্তু আমরা প্রাইভেট বডির এগেনস্টে জারি করতে পাচ্ছি, ম্যান্ডামাস কিন্তু পাচ্ছি না। বোঝা গেছে? আচ্ছা, টু এনফোর্স ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশন দ্যাট ডাজন্ট পসেস স্ট্যাচুটরি ফোর্স, ঠিক আছে, ডিপার্টমেন্টাল কোনো ইনস্ট্রাকশন, কোনো একটা সরকারি ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেই ডিপার্টমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশনস আছে, কিন্তু সেই ইনস্ট্রাকশনটার কোনো স্ট্যাচুটরি ফোর্স নেই, অর্থাৎ আইনি ব্যাখ্যা নেই। বোঝা গেল? সেটাকে এনফোর্স করার জন্য কিন্তু ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। দেখা গেল যে কোনো একটা ডিপার্টমেন্ট, মানে এই সময় যদি একটা উদাহরণ দিয়ে বলতে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা সরকারি ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, তো ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে বলা আছে যে এখানে যারা যারা বিভিন্ন এই সময় এই প্যান্ডামিকের সময় বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, এবার এই ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশনের মধ্যে দেখা গেল বলা আছে যে বিভিন্ন র্যাঙ্কের লোক, যে একটা টিমের মধ্যে সাপোজ বলছি মেজর র্যাঙ্কের লোক একজন থাকবে আর ক্যাপ্টেন র্যাঙ্কের লোক দুজন থাকবে, এরকম একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো সেটা না করে দেখা গেল মেজর র্যাঙ্কের লোক কেউ গেল না, সব ক্যাপ্টেনদেরকে বা তার নিচের সৈনিকদেরকে পাঠিয়ে দিল, ঠিক আছে, তাহলে এটা একটা ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশনকে ভায়োলেট করা হলো। এই ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশনটার কি কোনো আইনি বৈধতা আছে, মানে এটা কি কোনো আইন আইপিসি সিআরপিসি বা সংবিধানের মধ্যে কোথাও লেখা আছে ব্যাপারটা? না, যেহেতু এটা কোথাও এরকমভাবে লেখা নেই, কেবলমাত্র তাদের ডিপার্টমেন্টাল ম্যাটার, তাই কারোর ডিপার্টমেন্টাল ম্যাটারে গিয়ে কিন্তু সেখানে ম্যান্ডামাস জারি করানো যেতে পারে না। হলো নেক্সট, হোয়েন দ্য ডিউটি ইজ ডাইরেকশনারি নট ম্যান্ডেটারি, যখন ডিউটিটা ডাইরেকশনারি হবে, ম্যান্ডেটারি ডিউটি না, তখন কিন্তু তার এগেনস্টে ম্যান্ডামাস জারি করানো যেতে পারে। দেখা গেল যে বিডিও দেখা বলছে যে এলাকাতে বিডিও তার এলাকাতে কিছু কিছু জায়গায় স্যানিটাইজার মাস্ক এগুলো বিলি করবে কোভিড-19-এর জন্য, ঠিক আছে, তো কোনো একটা বিলি করবে, মানে এটা তার ডিউটি না, এটা তার ম্যান্ডেটারি ডিউটি না, এটা তার ডিউটির বাইরেও সে একটা এক্সট্রা কাজ করতে পারে, মানে করছে আর কি।
তো সেক্ষেত্রে দেখা গেল যেহেতু তার এটা ডাইরেকশনারি ডিউটি, এটা তার ম্যান্ডেটারি ডিউটি না, বিডিও তো স্যানিটাইজার মাস্ক বিলি করা তার পার্সোনাল ডিউটি নয়। তো এবারে তার এগেনস্টে কখন হয়তো করলো না, তার এগেনস্টে গিয়ে ম্যান্ডামাস জারি করা যেতে পারবে না, ঠিক আছে। বা আমরা যদি যেসব ভলেন্টিয়ারি সার্ভিস দিই, আমরা অনেক জায়গা আছে সরকারি ক্ষেত্রে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া হয়, যেমন সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্স, ঠিক আছে, এগুলো কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস হিসেবেই সরকারি খাতায় নাম নেওয়া আছে। যেটা ভলেন্টিয়ারি সার্ভিস দেয়, বিনিময়ে সরকার তাদেরকে কিছু করে ভাতা দেয় বা সাম্মানিক দিয়ে থাকে, ঠিক আছে, প্রত্যেক মাসে। তো সেগুলো কিন্তু পেরোলের আন্ডারে আসে না। আচ্ছা, এই যে সাম্মানিক বা ভাতা, এটা কিন্তু তারা যদি তাদের কোনো কাজ না করে, তাদের এগেনস্টে কিন্তু ম্যান্ডামাস জারি করা যেতে পারে। ম্যান্ডামাস থানার আইসির এগেনস্টে জারি করতে পারো, পুলিশ আধিকারিকের এগেনস্টে জারি করতে পারো কাজ না করলে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের এগেনস্টে ম্যান্ডামাস জারি করতে পারবে না, কারণ ওটা তারা ভলেন্টিয়ারি ডিউটি করছে, ঠিক আছে, পেরোলের আন্ডারে তারা পড়ছে না। নেক্সট, টু এনফোর্স কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশনকে এনফোর্স করার জন্য ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। দেখা গেল আমার সাথে তোমার কন্ট্রাক্ট আছে যে আমি তোমার থেকে 50,000 টাকা ধার নিয়েছি এবং এই 50,000 টাকা কামিং 2 মান্থসের মধ্যে তোমাকে আমি পরিশোধ করব। তো 2 মাসের মধ্যে আমি যদি টাকাটা শোধ না করতে পারি, তাহলে কিন্তু তুমি আমার এগেনস্টে ম্যান্ডামাস জারি করাতে পারবে না। হ্যাঁ, লিগ্যাল অ্যাকশন নিতে পারবে, কিন্তু এই ম্যান্ডামাস জারি করে বলতে পারবে না যে কোর্ট ম্যান্ডামাস জারি করবে না যে হ্যাঁ ওর টাকাটা ওকে ইমিডিয়েট ফেরত দেওয়া হোক, তার জন্য ওর এগেনস্টে রিট জারি করা হলো। এটা করা অন্য আদার্স লিগ্যাল প্রসেস আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারবে, বাট এই রিট জুরিসডিকশনের মধ্যে পড়বে না সেটা। আচ্ছা, নেক্সট, এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নর। আমাদের যে রাষ্ট্রপতি আছে বা রাজ্যপাল, তাদের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যাবে না, ঠিক আছে। এরা সুপার পাওয়ার, তোমরা জানো যে এদের এগেনস্টে ম্যান্ডামাস জারি, কোর্ট এদেরকে বলতে পারে না যে এটা আপনার ডিউটি, আপনি এটা করুন, এটা আপনাকে করতেই হবে, এমন কিন্তু কোর্টের কাছে এমন কোনো ক্ষমতা নেই। আচ্ছা, নেক্সট, এগেনস্ট চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যান্ড জাজেস অফ সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকে বা চিফ জাস্টিস থাকে, তাদের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যাবে না, এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা থাকে, তাদের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যাবে না। এবারে এই লিস্টটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কেমন কোশ্চেন আছে, পরীক্ষাতে বলবে যে এর নিচে কাদের মধ্যে ম্যান্ডামাস জারি করা যায় না, বলে 3টে ভুলভাল দেবে বা একটা ঠিক দেবে, এরকম বিভিন্ন রকম অপশান তো এখন জানো কেমন আসে, এ অথবা বি, বি অথবা সি, সি আর ডি, এরকম অনেক রকমভাবে দিতে পারে। তো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কাদের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যায় না। আচ্ছা, নেক্সট যেটা রিট, সেটা হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন মানেই বুঝতে পারছো, টু ফরবিড অর প্রিভেন্ট, মানে প্রহিবিট করছে, কিছু একটা করতে বারণ করছে, বোঝা গেল কি বলছে। প্রহিবিশনের যে বাংলা হয় সেটা হচ্ছে তোমার প্রতিষেধ, ঠিক আছে। তো এটা টু ফরবিড অর প্রিভেন্ট মানে কিছু করতে বারণ করছে, নামটা শুনেই আমরা বুঝতে পারছি কি বলছে। ইট ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল টু প্রিভেন্ট এক্সিডিং ইজ জুরিসডিকশন। এটা কোনো একটা হায়ার কোর্ট তার লোয়ার কোর্টকে এটা ইস্যু করে থাকে, যদি তার সেই লোয়ার কোর্টটা তার জুরিসডিকশনকে এক্সিড করে যায়, অর্থাৎ জুরিসডিকশনের বাইরে কোনো কাজ করে, ঠিক আছে। এবারে দেখা গেল যে সুশান্ত সিং রাজপুতের একটা কেস চলছে না এখন, যে সুশান্ত সিং রাজপুতের কেসটা, সুশান্ত সিং রাজপুত যে আছে, ওর যে মারা গেছে, তার যে কেসটা, মারা গেছে না মার্ডার করা হয়েছে, এই কেসটা মুম্বাই পুলিশ দেখবে না পাটনা পুলিশ দেখবে না সিবিআইয়ের হাতে যাবে, ঠিক আছে। এখন দেখা গেল পাটনা হাইকোর্ট রায় দিয়ে দিল যে না, এটা পাটনা পুলিশ দেখবে, তাহলে হাইকোর্টের রায় হয়ে গেল, কিন্তু পাটনা হাইকোর্টের কি এই ক্ষমতা আছে এই রায়টা দেওয়ার? তার জুরিসডিকশনের মধ্যে পড়ে ব্যাপারটা, তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট এখানে এই প্রহিবিশন জারি করে দেবে। যখনই পাটনা হাইকোর্টে এই কেসটা হবে, কেসটা চলবে, যে এই দেখা যাচ্ছে পাটনা হাইকোর্টে পিআইএল করা হয়েছে বা পাটনা হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে যে আপনি ঠিক করে দিন কে কেসটা দেখবে, তখনই সুপ্রিম কোর্ট প্রহিবিশন জারি করে দেবে, বলবে যে না, এটা তোমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, তুমি নিজের জুরিসডিকশনকে এক্সিট করে যাচ্ছ, এই কেসটা তুমি দেখবে না, বোঝা গেল। এবারে দেখো, আমরা ম্যান্ডামাসের থেকে এটার কি পার্থক্য খুঁজে পেলাম। ম্যান্ডামাস ডাইরেক্ট অ্যাক্টিভিটি, ম্যান্ডামাস জারি করে কিন্তু যে ইনঅ্যাক্টিভ ব্যক্তি বা যে কাজ করছে না তাকে কাজ করতে বলা হয়, আর প্রহিবিশন ডাইরেক্ট ইনঅ্যাক্টিভিটি, প্রহিবিশন যে ভুলভাল কাজ করছে বা জুরিসডিকশনকে অতিক্রম করে যে কাজ করছে তার কাজ করতে বারণ করা হয়, বোঝা গেল। তাই দুটো পার্থক্য বুঝতে পারছি ম্যান্ডামাসের সাথে প্রহিবিশনের, একটাতে ম্যান্ডামাসে কাজ করতে বলা হয়, প্রহিবিশনে কাজ করতে বারণ করা যায়, তুমি এটা কাজটা করতে পারো না। আচ্ছা, নেক্সট কি বলছে, প্রহিবিশন ক্যান বি ইস্যুড অনলি এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। প্রহিবিশন কেবলমাত্র জুডিশিয়াল অথরিটি এবং কোয়াসি জুডিশিয়াল, এই কোয়াসি জুডিশিয়াল অথরিটি হচ্ছে যে ট্রাইব্যুনালস বা আদার্স, যেমন যে
আসামে যে কেসটা হয়েছে, মানে আসামে যেটা কি বললাম, আসামে যে ওই এনআরসি সংক্রান্ত যে একটা ব্যাপার ছিল, সেখানেও একটা জুডিশিয়াল বোর্ড ছিল, ঠিক আছে, সেগুলোকে আমরা কোয়াসি জুডিশিয়াল বলতে পারি, বোঝা গেল। বা ট্রাইব্যুনাল যেগুলো আছে, বা স্পেশাল কোর্ট যেমন গ্রিন ট্রাইব্যুনাল আছে, ঠিক আছে, যেমন আমাদের ওই বাচ্চাদের 14 বছরের নিচের বা 16 বছরের নিচে যারা যদি কেউ ক্রাইম করে তাদের জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল আছে, ঠিক আছে, যেটাকে আমরা জুভেনাইল ট্রাইব্যুনাল বলি। আচ্ছা, তো এবারে এটাকে আমরা কি করতে পারছি না, তো আর কি বলছে, আর বলছে নট এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে কিন্তু এটা আমরা জারি করতে পারবো না, বোঝা গেল। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যারা থাকে, বিডিও, এসডিও, ডিএম, ঠিক আছে, এদের এগেনস্টে আমরা প্রহিবিশন জারি করতে পারবো না। আর কাদের এগেনস্টে পারবো না, লেজিসলেটিভ বডি অর প্রাইভেট ইন্ডিভিজুয়াল, অর স্পেলিংগুলো সব ভুল আছে, ঠিক করে নিও। লেজিসলেটিভ বডিজ অর প্রাইভেট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। লেজিসলেটিভ বডি মানে এমপি, এমএলএ, এদের এগেনস্টে আমরা, বা কোনো মিনিস্টার তার এগেনস্টে প্রহিবিশন জারি করতে পারবো না, বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা কোনো মানে ব্যক্তি বিশেষ তার এগেনস্টে আমরা প্রহিবিশন জারি করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে আসছে, পরবর্তীতে হচ্ছে সার্টিওরারি, ঠিক আছে। এটাকে এটা বললাম, এটা আমাদের ল্যাটিন ল্যাঙ্গুয়েজ যে স্পেলিংটা হয়, যে উচ্চারণটা, সেটা হচ্ছে সেসিওরারি, ঠিক আছে। আমরা কি বলবো, আমরা বাঙালি ল্যাটিনটাকে বাঙালি এবং ইংরাজি মিশিয়ে কি বলবো, সার্টিওরারি, কিন্তু এর অ্যাকচুয়ালি স্পেলিং সেসিওরারি। আচ্ছা, সার্টিওরারি মানে টু বি সার্টিফাইড অ্যান্ড টু বি ইনফর্মড, ঠিক আছে। কি বলছে, সার্টিফাইড টু বি ইনফর্মড। সার্টিওরারির যে বাংলা হয় সেটা হচ্ছে উৎপ্রেষণ, সার্টিওরারির বাংলা উৎপ্রেষণ। কি বলছে একটু দেখে নিই। ইট ইজ ইস্যুড বাই হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট টু এ লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল। আগেরটার মতোই সেম, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে তার লোয়ার কোর্টকে বা তার ট্রাইব্যুনালকে, ইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য লেটার, মানে যদি কোনো কেস দেখা যাচ্ছে যে লেটার মানে লোয়ার কোর্টে হয়তো আটকে আছে, সেই কেসটাকে ট্রান্সফার করে নিতে পারে নিজের কাছে, যে এই কেসটা অনেকদিন লোয়ার কোর্টে আটকে আছে, চলো এটাকে আমার কাছে নিয়ে নাও, যেটা রাম মন্দিরের ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে। তো সেখানে সুপ্রিম কোর্ট নিজের কাছে ট্রান্সফার করে নিয়েছিল কেসটা। টু ইটসেলফ অর ডিসমিস দ্য অর্ডার অফ দ্য লোয়ার কোর্ট ইন এ কেস। কী করতে, আর কী করতে পারে, দেখা গেল লোয়ার কোর্ট কোনো একটা কেসের অর্ডার দিয়েছে, যে কেসের অর্ডারটা সুপ্রিম কোর্টের ভালো মনে হয়নি, ঠিক আছে, বা মনে হচ্ছে ভুল অর্ডার দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করতে পারে, সুপ্রিম কোর্ট ওই লোয়ার কোর্টের অর্ডারটাকে ডিসমিস করে কেসটা নিজের কাছে নিয়ে নিতে পারে, বোঝা গেল। কি বলছে, ইট ইজ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কেউ করতে পারে, মানে লোয়ার কোর্টের এগেনস্টে জারি করতে পারে হায়ার কোর্টগুলো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো এবারে হাইকোর্ট জারি করবে নিশ্চয়ই, সুপ্রিম কোর্টের এগেনস্টে জারি করবে না, হাইকোর্ট জারি করতে গেলে তার থেকে নিচে যে কোর্টগুলো আছে তাদের এগেনস্টে জারি করতে পারে। নেক্সট বলছে, ইট ইজ ইস্যুড অন দ্য গ্রাউন্ডস অফ এক্সেস অফ জুরিসডিকশন, ল্যাক অফ জুরিসডিকশন অর এরর অফ ল। এটা কী কী গ্রাউন্ডে করা হয়ে থাকে, এটা এক্সেস অফ জুরিসডিকশন, দেখালো ওই আগের মতো তার জুরিসডিকশনটাকে ছাপিয়ে চলে গেছে, ওই যে বললাম পাটনা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, চলো সিবিআই এটা দেখবে, ঠিক আছে, এই কেসটা সিবিআই দেখবে। সিবিআই দেখবে কি কে দেখবে, সেটা তো যেহেতু মুম্বাই আর পাটনার মধ্যে এখন বিহারের মধ্যে সমস্যা চলছে, তাহলে সিবিআইয়ের কাছে যাবে, কার কাছে যাবে সেটা পাটনা হাইকোর্ট ঠিক করতে পারে না। যদি অর্ডারটা চলে আসে তারপরে সার্টিওরারি জারি করবে, আর যদি অর্ডারটা আসেনি কিন্তু দেখা যাচ্ছে পাটনা হাইকোর্ট এমন একটা কেস অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন কি জারি করবে, তখন যেটা জারি করবে সেটা হচ্ছে প্রহিবিশন, বোঝা গেল। তাহলে একটা বেসিক ডিফারেন্স আমরা বুঝতে পারছি, অর্ডার জারি করা হয়ে গেলে তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট সার্টিওরারি জারি করবে, আর দেখা গেল অর্ডার জারি করা হয়নি, কেস চলছে, সেই সময় কিন্তু প্রহিবিশন দিয়ে কেসটাকে বন্ধ করিয়ে দেবে, ঠিক আছে। এই একটা বেসিক ডিফারেন্স আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর কি কি গ্রাউন্ডে, যে এক্সেস অফ জুরিসডিকশন, তার জুরিসডিকশনকে এক্সেস করে গেছে। ল্যাক অফ জুরিসডিকশন, দেখা যাচ্ছে যে সে যে কেসটা লড়ছে সেই কেসটা লড়ার মতো ক্ষমতা তার নেই, ঠিক আছে, সেই কেসটা চালানোর মতো ওই কোর্টের কাছে সেই ক্ষমতা বা সেই স্ট্রেংথ নেই, বা এরর অফ ল, দেখা গেল কোর্ট নিজেই কোনো ভুল করে ফেলেছে আইনের ক্ষেত্রে, যেটা সুপ্রিম কোর্ট বা যেটা হায়ার কোর্ট, হাইকোর্ট অবজার্ভ করতে পারলো যে এখানে এই লোয়ার কোর্ট যে রায়টা দিয়েছে রায়টা ঠিক না, ভুল দিয়েছে, তখন কি করতে পারে, সার্টিওরারি জারি করতে পারে। আচ্ছা, সার্টিওরারি আর প্রহিবিশনের মধ্যে যেটা একটা পার্থক্য, ঠিক আছে, যেটা প্রহিবিশন হচ্ছে কেবলমাত্র প্রিভেন্টিভ, যে বারণ করে দিল তুমি এটা করবে না, সুতরাং ওটা আর হলো না, ঠিক আছে। সার্টিওরারি ইজ বোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। সার্টিওরারি ওটাকে বারণ করবে যে না তুমি এটা করবে না, বা সে যদি কোনো ভুল রায় দিয়ে থাকে তার সেই ভুল ডিসিশনটাকে ক্যান্সেল করবে, এবং এটাকে কিউরেটিভ মানে পুনরায় নিজের কাছে কেসটা নিয়ে এটাকে আবার সলভ করে দেবে। তাহলে প্রহিবিশন আর সার্টিওরারির মধ্যে পার্থক্য বুঝতে পারলাম।
সার্টিওরারি কেবলমাত্র হচ্ছে কিউরেটিভ, মানে সার্টিওরারি কেবলমাত্র কিউরেটিভ নয়, প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটোই, আর প্রহিবিশন কেবলমাত্র প্রিভেন্টিভ। বোঝা গেল? আচ্ছা, পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার কথা, 1991 সাল পর্যন্ত, ঠিক আছে, সার্টিওরারি কিন্তু কেবলমাত্র কোয়াসি জুডিশিয়াল আর জুডিশিয়াল অথরিটির এগেনস্টে জারি করা যেতে পারত, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে সার্টিওরারি জারি করা যেতে পারত না। 1991 সালে সুপ্রিম কোর্ট বলল যে সার্টিওরারি এমন একটা জিনিস এটা মনে করলে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টেও জারি করা যেতে পারে, যদি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তির পার্সোনাল অধিকার, ব্যক্তিগত অধিকারের ওপরে হস্তক্ষেপ করে। দেখা গেল তোমার এলাকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, বিডিও হোক, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার হোক বা যেই হোক, সে তোমার কোনো একটা ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করছে সরাসরি, তখন কিন্তু সেই ব্যক্তির এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সার্টিওরারি জারি করতে পারে। ভাই এটা তুমি হাত দিও না, এটা তোমার কাজ নয়, চলো এটা আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি এখানে কি করা যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট তাহলে কি বলছে, তাহলে লাইক প্রহিবিশন সার্টিওরারি ইজ অলসো অ্যাভেলেবল এগেনস্ট, নট অ্যাভেলেবল এগেনস্ট লেজিসলেটিভ বডিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। তাহলে প্রহিবিশনের মতোই সার্টিওরারি কিন্তু আমার লেজিসলেটিভ বডির এগেনস্টে করা যাবে না, মানে এমপি এমএলএদের এগেনস্টে করা যাবে না, আর প্রাইভেট ইন্ডিভিজুয়াল যারা আছে, সাধারণ ব্যক্তি, তাদের এগেনস্টে, যেমন আমার এগেনস্টে কেউ প্রহিবিশন করতে পারবে না বা সার্টিওরারি জারি করতে পারবে, আমার এগেনস্টে কেউ সার্টিওরারি জারি করতে পারবে না, কারণ আমি নিজের মর্জির মালিক। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু সার্টিওরারি জারি করা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস অর্থাৎ এক্সিকিউটিভদের এগেনস্টে সার্টিওরারি জারি করা যায়, এটা আমরা বলতে পারি। আর কি কাদের এগেনস্টে জারি করা যেতে পারছে, জুডিশিয়াল অথরিটির এগেনস্টে জারি করা যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, প্রহিবিশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টেও জারি করা যেত না, এটা একটু মাথায় রাখবে তোমরা। বোঝা গেল? 1991 সাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে সার্টিওরারি জারি করা হয়, প্রহিবিশন এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসের এগেনস্টে জারি করা হয় না। নেক্সট আসি কোয়ারেন্টো। কোয়ারেন্টো মানে বাই হোয়াট অথরিটি অর হোয়াট ওয়ারেন্ট, মানে কোয়ারেন্টো যেমন হয় কথাটা যে কিয়া ওয়ারেন্ট হ্যাঁ তোমারে পাস, কোয়ারেন্টো কিয়া ওয়ারেন্ট, কি ওয়ারেন্ট আছে তোমার কাছে বা কি আদেশ আছে তোমার কাছে। জেনে নিই ব্যাপারটা কি। ইট ইজ ইস্যুড বাই কোর্ট টু এনকোয়ারি ইন্টু দ্য ক্লেম অফ এ পার্সন টু পাবলিক অফিস। ঠিক আছে? দেখা গেল কেউ একজন একটা পাবলিক অফিস অধিকার করে নিয়ে বসে আছে, মানে তোমাদের এলাকার পাবলিক অফিস যে কোনো একটা ব্যক্তি চালাচ্ছে, বা সেই পাবলিক অফিস মানে এখানে পদ, সেই পদটা সে বসে রয়েছে, বিডিও হতে পারে, এসডিও হতে পারে, বা যে কোনো রকম পাবলিক অফিস হতে পারে। ঠিক আছে? তো এখন কোর্ট জানতে চাইবে যে তুমি যে ওই পাবলিক অফিসে বসে আছো, এই পাবলিক অফিসে বসে থাকার মতো অধিকার তোমার কি আছে, যোগ্যতা তোমার আছে? তখন কি করবে, যে অফিসারের এগেনস্টে কোয়ারেন্টো জারি করাবে, মানে এটা যে কোনো আরটিআইয়ের মতো যে কোনো সাধারণ মানুষ এই অধিকারটাকে জারি করাতে, কোয়ারেন্টো এই রিটটাকে জারি করাতে পারে। যে অফিসারের এগেনস্টে জারি করাবে সেই অফিসার তখন কোর্টকে প্রমাণ দেবে, সাপোজ বিডিওর এগেনস্টে আমি কোয়ারেন্টো জারি করিয়েছি, আমি চলে গেছি কলকাতা হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টে গিয়ে কোনো একটা বিডিওর এগেনস্টে কোয়ারেন্টো জারি করিয়েছি, বলেছি যে ওই বিডিওটার কি সত্যি ক্ষমতা আছে বিডিও হওয়ার, ও কী করে হলো, তো বিডিও হতে পারে না। তখন কি দেখাবে, সে গ্র্যাজুয়েট কিনা, সে পিএসসির পরীক্ষায় পাস করেছিল কিনা, এগুলো কোর্টের কাছে দেখাবে। ঠিক আছে? বোঝা গেল? কি বলছে, দ্য রিট ক্যান বি ইস্যুড only in case of substantive public office of a permanent character created by the constitution. ঠিক আছে? তো রিটটা কিন্তু যার তার এগেনস্টে ইস্যু করা যাবে না, একটা সাবস্টেন্টিভ পাবলিক অফিস হতে হবে, একটা পার্মানেন্ট ক্যারেক্টার হতে হবে, যেটা কনস্টিটিউশনালি বলা আছে এরকম ক্যারেক্টার হতেও হবে। যেমন ও যে সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্স বা ভিলেজ পুলিশ, বা এরকম দেখা গেল যে প্রত্যেকটা সরকারি অফিসে এখন বেশ কিছু ক্যাজুয়াল স্টাফ কাজ করে, তাদের এগেনস্টে গিয়ে আমরা কোয়ারেন্টো জারি করাতে পারবো না। ঠিক আছে? কারণ তারা পাবলিক অথরিটি নয়, তাদের সাবস্টেন্টিভ কোনো পাবলিক অফিস নেই, তারা পার্মানেন্ট ক্যারেক্টার নয়, তাদের আমরা কোয়ারেন্টো জারি করাতে পারবো না। আচ্ছা, না কাদের এগেনস্টে পারবো, যেমন আমি যদি মনে করি পিএসসি ইউপিএসসির চেয়ারম্যানের এগেনস্টে কোয়ারেন্টো জারি করাতে পারি। ঠিক আছে? যে ওরা কি করে হলো পিএসসির চেয়ারম্যান। বোঝা গেল? আচ্ছা, এলাকার বিডিও এসডিও এদের এগেনস্টে করাতে পারি। তো কি বলছে নেক্সট পয়েন্টটা দেখো, দিস ইজ দ্য অনলি রিট ক্যান বি শর্ট বাই এনি ইন্টারেস্টেড পার্সন। এটা হচ্ছে একমাত্র রিট যেটা যে কোনো ইন্টারেস্টেড পার্সন কি এই রিটটাকে চাইতে পারে। বোঝা গেল? যে আমার ইন্টারেস্ট আছে, আমার এলাকার যে বিডিও সে কী করে বিডিও হয়েছে আমি দেখব। ঠিক আছে? আমার যে ডিএম সে কীভাবে ডিএম হলো আমি দেখব। সেভাবে কি করতে পারে, সে তাদের এগেনস্টে কোয়ারেন্টো জারি করাতে পারে।
নেক্সট কি বলছে, ইট ক্যান নট বি ইস্যুড এগেনস্ট মিনিস্টেরিয়াল অফিস অর প্রাইভেট অফিস, এটাকে মিনিস্টেরিয়াল অফিস অথবা প্রাইভেট অফিসের এগেনস্টে জারি করা যেতে পারে না। এখন তোমরা মনে করলে তুহিন স্যার আমাদের কেন পলিটি পড়াবে, তুহিন স্যারের পলিটিক্যাল সায়েন্সের কী সার্টিফিকেট আছে দেখবো, এমএ করেছে না এমফিল করেছে, কি করেছে দেখবো, ঠিক আছে, আমার এগেনস্টে ওয়ারেন্টও জারি করাবে না, তোমরা করাতে পারবে না, কারণ এটা আমি প্রাইভেট অথরিটির মধ্যে পড়ি, মানে আমি তো প্রাইভেট বডি, কোনো পাবলিক বডি নই, এবং সেটা আগেই বলা হয়েছে কোনো পার্মানেন্ট অফিস এটসেট্রা এবং সাস্টেনটিভ পাবলিক অফিস হতে হবে, তবেই তার এগেনস্টে জারি করা যেতে পারে। আর মিনিস্টেরিয়াল অফিস তো ছেড়েই দিলাম, মানে মিনিস্টার তো সবাই হতে পারে, বোর্ডে জিতলে সে দেখা গেল যে মাধ্যমিক পাস সে হয়ে যাচ্ছে শিক্ষামন্ত্রী, এ তো হতেই পারে। সুতরাং মিনিস্টেরিয়াল অফিসের এগেনস্টে কখনোই তোমরা এই কোয়ারেন্টও জারি করাতে পারবে না। ক্লিয়ার হলো? তাহলে এই ছিল আমাদের টোটাল রিট। এবারে এই রিটগুলোকে তোমরা ভালো করে পড়ো, যদি কারোর কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে।